হ্যালো ভালোবাসার মানুষগুলো, সবাই কেমন আছেন? আশা করি উপরওয়ালার দোয়াতে সবাই ভালো আছেন। টেরিস হিস্টোরি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি গল্পটি সবাই শেষ পর্যন্ত শুনবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের টেরিস হিস্টোরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল। আজ আমার নতুন কলেজের প্রথম দিন। শীতের সকালে রাস্তা দিয়ে কলেজের উদ্দেশ্যে হাঁটছি, কারণ আমার বাসা থেকে কলেজ বেশি দূরে নয়, তাই হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। কিন্তু এই শীতের দিনেও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির পানিতে রাস্তার খাদগুলো ভরে গেছে আর সারা রাস্তাতে কাদা জমে গেছে, এবং বাচ্চা ছেলেদের মতো একটু একটু লাফ দিয়ে খাদগুলো পথ অতিক্রম করার মজাই আলাদা। তাই লাফ দিয়ে আমিও খাদগুলো পার করছি। কিন্তু হঠাৎ জোরে একটা গাড়ি এসে খাদের উপর দিয়ে যাওয়াতে খাদে থাকা পানি ও কাদাগুলো এসে আমার শার্টেও পড়ে। আর তাই আমি চিল্লিয়ে বললাম, ওই গাড়িওয়ালা, তোরা দেখে গাড়ি চালাতে পারিস না? আমার শার্টটার অবস্থা তো পুরাই খারাপ করে দিলি। তোরা গাড়ি পেলে কি এরকম করিস? কিন্তু গাড়িতে থাকা কেউই আমার কথায় কোনো জবাব দিল না। ওরা নিজের মতো গাড়ি চালাতেই থাকে। তারপর আমি রাস্তার পাশে একটা টিউবওয়েলে গিয়ে শার্টটার কাদাগুলো মুছে আবারও কলেজের দিকে যেতে লাগলাম। কিন্তু আমি কলেজের গেটে এসে গেট দিয়ে ঢুকতে পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই ছেলে, তুমি কোথায় যাও? তারপর আমি পেছন ফিরতে দেখি গেটের দারোয়ান। আর তাই আমি ওনাকে বলতে লাগলাম, কলেজে এসেছি, এখন ভেতরে যাব। ভেতরে যাবে বললেই হলো? জানিস না শিক্ষক শিক্ষার্থী ছাড়া আর অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ আছে? কাকু, আমি এই কলেজের ছাত্র, নতুন ভর্তি হয়েছি। তুমি এই কলেজের ছাত্র দেখে তো মনে হচ্ছে না। তারপর দারোয়ান এই কথা বলতেই তখনই প্রিন্সিপাল স্যার কলেজ থেকে একটু বাইরে বের হচ্ছিল, আর তাই আমাকে দেখে বলল, আরে আবির, কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি? ভালো। কিন্তু তুমি ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? স্যার, দারোয়ান কাকু আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। কেন? স্যার, আমি নাকি এই কলেজের ছাত্র বলে মনে হয় না, তাই। করিম চাচা, ওর নাম আবির, অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে। তারপর এই বলে প্রিন্সিপাল স্যার চলে গেলেন, আর আমি কলেজের ভেতরে ঢুকে আমার ক্লাসের দিকে যাচ্ছি। কিন্তু হঠাৎ একটা গাড়ি দেখে আমার চোখ আটকে যায়। এ তো সেই গাড়িটা যে গাড়িটা আমার শার্টে কাদা দিয়েছিল। কিন্তু এই গাড়ি এখানে কি করে? হয়তো এই কলেজেই কারো হবে। আর তাই আমি ওদিকে আর লক্ষ্য না দিয়ে আমার ক্লাসরুমে গিয়ে দেখি অনেক ছাত্রছাত্রী এসেছে, কিন্তু সবাই ফার্স্ট দুটো বেঞ্চ ফাঁকা রেখে পেছনে বসেছে। আর তাই আমি গিয়ে ফার্স্ট বেঞ্চে বসলাম। কিন্তু আমি লক্ষ্য করলাম আমি ফার্স্ট বেঞ্চে বসাতে সবাই আমার দিকে আর চোখে তাকাচ্ছে, দেখে মনে হচ্ছে ওরা ভূত দেখছে। তাই আমি ওদিকে লক্ষ্য না দিয়ে নিজের মতো বসে আছি। কিন্তু হঠাৎ কয়েকজন মেয়ে ক্লাসে ঢুকলো, আর দরজা থেকেই একটা মেয়ে আমাকে বলল, এ ছোট লোকের বাচ্চা, এই তুই আমাদের বেঞ্চে বসিস কেন? তুই জানিস না এই বেঞ্চে আমরা ছাড়া অন্য কারো বসা নিষেধ আছে? বেঞ্চটা আপনার মানে? এখানে আপনার নাম লেখা আছে নাকি? দেখ, মাথা গরম করবি না, তোকে এখান থেকে যেতে বলেছি, তুই যা। যাব না, দেখি আপনি কি করতে পারেন। তারপর আমার এই কথা শুনে মেয়েটা ক্লাসে সবার দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, এই, তোর এই ছোট লোকটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, না হলে ওকে এখানেই মেরে পুঁতে রাখবো। তারপর মেয়েটির এই কথা শুনে লাস্ট বেঞ্চের একটা ছেলে উঠে এসে মেয়েটাকে বলতে লাগলো, আপু, ও হয়তো কলেজে নতুন এসেছে, তাই এরকম করছে, আমি ওকে নিয়ে যাচ্ছি। তারপর ছেলেটা আমার কাছে এসে আমাকে জোরপূর্বক লাস্ট বেঞ্চে নিয়ে গিয়ে বলল, তুমি কি এই কলেজে নতুন? আমি নতুন, কিন্তু কেন? তুমি যে মেয়েটার সাথে তর্ক করলে ওনাকে চেনো? না, চিনি না। কে ওই মেয়ে? উনি হচ্ছেন এই এলাকার এমপির মেয়ে। ওনার নাম আদির চৌধুরী। খুব জেদি, আর ওনার উপরে যে কথা বলে তার উপর কঠিন নির্যাতন চালায় এবং কাউকে মারতেও দ্বিধাবোধ করে না। ও আচ্ছা। আসলে কি ভাই, ওরা টাকার নেশায় অন্ধ হয়ে গেছে। ওদের অহংকার অনেক বেড়ে গেছে। ওরা আমাদের মতো লোকদের মানুষ মনে করে না। ভাই, ঠিকই বলেছ। আজকে গরিব বলে সবাই আমাদের অপমান করে। আচ্ছা, তোমার পরিচয় তো এখনো জানতে পেলাম না। আমার নাম আবির আহমেদ।
কলেজের পেছনের গলিতে একটা বাসায় ভাড়া থাকি। তোমার নাম কি? আমার নাম নীরব। ও, তারপর স্যার ক্লাসে আসলো আর আমার দিকে তাকিয়ে বলতে লাগলো। এই ছেলে দাঁড়াও। এরপর আমি দাঁড়িয়ে বললাম, জি স্যার, বলুন। তুমি এই ক্লাসে কি করো? স্যার, আমি নতুন ভর্তি হয়েছি। ও, ভর্তি হয়েছো, ভালো কথা, কিন্তু এগুলো কি পড়ে কলেজে আসছো? তখনই আদিবা মেয়েটি বলে উঠল। স্যার, ওকে দেখে মনে হয় খ্যাত থেকে উঠে এসেছে। তারপর মেয়েটি এটা বলার সাথে সাথে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তাই স্যার বলে উঠল। চুপ করো সবাই। এই ছেলে, তোমার নাম কি? জি, আবির আহমেদ। ও, কাল ভালো পোশাক পরে কলেজে আসবে, এখন বসো। তারপর আমি বেঞ্চে বসলাম আর তখনই নীরব বলে উঠল। আবির, কিছু মনে করিস না, আসলে পুরো আমাদের মতো গরিব মানুষদের কোনো দাম দেয় না। কি আর মনে করব বল, সবই গরিবের কপাল। তারপর স্যার ক্লাস শুরু করলো আর একে একে সবকটি ক্লাস শেষ করে যখন বাইরে বের হব গেটের দিকে যাচ্ছি, তখনই হঠাৎ পেছন থেকে একটি মেয়েগুলি কণ্ঠে বলে উঠল। এই যে শুনুন। তারপর আমি পেছনে তাকিয়ে দেখি আমার ক্লাসের একটা মেয়ে। তাই আমি দেখে বললাম, জি, কিছু বলবেন? আপনার কলমটা পড়ে গিয়েছিল, এই নিন আপনার কলম। ধন্যবাদ। তারপর আমি কলমটা হাতে নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো চলুন এরই ফাঁকে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দেওয়া যাক। আমি আবির আহমেদ, পিতামাতা ও এক বোন নিয়ে আমাদের সংসার। অনেক গরিব আমরা। ততপর প্রায় 7 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে দেখি আমার আম্মু রুমে ঝাড়ু দিচ্ছে আর সে আমাকে দেখে বলতে লাগলো। এসেছিস খোকা? যা রুমে ব্যাগটা রেখে মুখ হাত ধুয়ে খাবার টেবিলে আয়। তারপর আমি আমার রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি আব্বু ও নীলা, মানে আমার বোন বসে আছে আর আম্মু খাবার বাড়ছে। তাই আমিও গিয়ে চেয়ারে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল আর তখনই আব্বু বলে উঠল। বাবা আবির, নতুন কলেজের প্রথম দিন আজ কেমন কাটলো? আব্বু, তেমন ভালো না, সবাই আমাকে অপমান করেছে। কেন, কি হয়েছিল? আব্বু, পুরাতন জামা কাপড় আর ছেঁড়া ব্যাগ নিয়ে গেলে কলেজে সবাই তো অপমান করবেই, তাই না? তারপর আমি এই বলে লক্ষ্য করলাম আব্বুর চোখে পানি টলমল করছে আর তাই আব্বু মাথা নিচু করে বলতে লাগলো। দেখো আবির, আমাদের সংসারটা অনেক টানাটানির মধ্যে চলে, তাই তোমাকে অত কিছু কিনে দেওয়ার মতো আমার স্বার্থ নেই। তোমাদের যদি আমাকে ওসব কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে পড়াশোনা করতে বললে কেন? আমি কাল থেকে আর কলেজে যাব না। না আবির, কলেজে যাওয়া বন্ধ করো না, কারণ আমি যে করেই হোক তোমাকে পড়াশোনা করিয়ে অনেক বড় অফিসার বানাবো। আর কিছুদিন যাও, আমি তোমাকে নতুন জামা কাপড় কিনে দিব, তাই এই কয়েকদিন কষ্ট করে কলেজে যাও প্লিজ। তারপর আমি আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসলাম। কিন্তু হঠাৎ আমার ফোনটা টিং টিং করে বেজে উঠল। কেউ ফোন দিয়েছে আর মোবাইলে তাকিয়ে দেখি আমার বন্ধু আতিক ফোন দিয়েছে। তাই ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো। কি রে আবির, কি করিস? পড়তে বসেছি, তুই কি করিস? এই তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফোন ঘাঁটছি। আর শোন, কথা আছে, তাড়াতাড়ি আয়। কি বলবি ফোনে বল, আমাকে অনেক পড়া করতে হবে। তোর শুধু পড়াশোনা পড়াশোনা করে কি হবে বলতো? কিছুই হবে না। দেখ, আমি পড়াশোনা না করে দিব্যি চলছি। বন্ধু, ভালো করে পড়াশোনা করলে একদিন ঠিকই চাকরি পাবো ইনশাআল্লাহ। আরে, আজকাল চাকরি নিতে হলে পড়াশোনার দরকার হয় না, দরকার হয় শুধু টাকার মামু খালুর। তাই তুই তাড়াতাড়ি আয়। তারপর আমি বই বন্ধ করে আম্মুকে বলে বাইরে বার হয়ে গেলাম। রাস্তার মোড়ে গিয়ে দেখি আতিক ও অন্য একটি ছেলে মিলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ছেলেটিকে এর আগে কখনো দেখিনি। আর তাই আমি আতিকের কাছে গিয়ে বললাম, কি বলবি যে এখানে আসতে বললি? তারপর আতিক আমার কথা শুনে একটা অ্যান্ড্রয়েড ফোন বের করলো আর বলল, এই দেখ, এটা কি? আরে বন্ধু, এটা কই পেলি? কিনছো বুঝি? কালকে কিনছি। তুইও তোর আব্বুকে বলে একটা কিনে নে। বন্ধু, জানিস তো আমাদের সংসারের অবস্থা, তার উপর আব্বুর হাতে এখন কোনো কাজ নেই। ও, তোর জন্য একটা কাজের অফার আছে, অনেক মোটা টাকা ইনকাম করতে পারবি। কেমন কাজ শুনি? তারপর আতিক তার প্যান্টের পকেট থেকে একটা রাইফেল বের করে বলল, এই অস্ত্রটা তোকে হাতে তুলে নিতে হবে। এই কথা শুনে আমি অবাক হয়ে থতমত খেয়ে বলতে লাগলাম, রাইফেল? না, আমি এসব হাতে নিতে পারবো না।
ক্ষমা করিস আমায়। এখন হয়তো না করে দিলি, কিন্তু যখন এই অস্ত্রটা দরকার পড়বে তখন আমায় বলিস। ওকে, বাই। তারপর এই বলে আতিক চলে গেল, আর আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর তার পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বইগুলো গুছিয়ে নিয়ে ব্যাগ ভরে আম্মুকে বলে কলেজের দিকে যাচ্ছি। কিন্তু আজকে আর বৃষ্টি নেই, অনেক রোদ পড়েছে। আর রোদের তাপ এতটাই বেশি যে আমার সারা শরীর ঘেমে একাকার। তবুও হাঁটছি কলেজের দিকে। ততপর কলেজের গেটে গিয়ে দারোয়ান কাকুকে সালাম দিয়ে কলেজের ভেতরে ঢুকে আমার ক্লাসের দিকে যাচ্ছি। তবে আজ আর ক্লাসের দরজার পাশে আদিবা ও তার বান্ধবীরা দাঁড়িয়ে গল্প করছে, আর তাই আমি মাথাটা নিচু করে ক্লাসে ঢুকছি। কিন্তু হঠাৎ কেউ পেছন থেকে আমাকে ধাক্কা মারে, আর তাই আমি গিয়ে আদিবা শরীরের উপরে পড়ে যাই এবং আদিবা বাবা মা বলে চিল্লাতে থাকে। আর তারপর আমি আদিবা শরীরের উপর থেকে উঠতেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বলল, ওই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমাকে ধাক্কা মারিস? আজ তোর কি অবস্থা করে দেখ। আমি তো ইচ্ছা করে এমন করিনি, কেউ হয়তো পেছন থেকে ধাক্কা দিয়েছে, তাই এমন হয়েছে। ওই খাট, পেছন থেকে তোকে কে ধাক্কা দেবে? তোর গায়ে যে গন্ধ, তোকে টাচ করা তো দূরের কথা, তোর ধারে কাছে কেউ যাবে না। থু। তারপর আমি আদিবার বান্ধবীর কথা শুনে মাথা নিচু করে আদিবাকে উদ্দেশ্য করে বললাম, বিশ্বাস করুন, আমি সত্যিই বলছি। কিন্তু আদিবা আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, তোদের মতো ছেলেদের আবার ভালো করেই ছেলে আছে। আসলে তোদের চর্বেটা ঠিক নেই, হয়তো কোনো পতিতা তোকে জন্ম দিয়েছে। তারপর আদিবার এই কথা বলার সাথে সাথেই ঠাস ঠাস করে আমি তার গালে কষে কয়েকটা থাপ্পড় মারলাম এবং লক্ষ্য করলাম রুমে থাকা ছাত্রছাত্রীরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ যেই আদিবার কথার উপর আজ পর্যন্ত কেউ কথা বলেনি, তার গালে এই খ্যাত গরিব ছেলেটা থাপ্পড় মারবে তারা সবাই ভাবতে পারেনি। ওই তোকে না বলছি যে আমি ইচ্ছা করে ধাক্কা মারিনি, কিন্তু তবুও তুই আমাকে থাপ্পড় মারলি, অপমান করলি। সব সহ্য করছি, কিন্তু আমি আমার মায়ের অপমান সহ্য করতে পারি না। আর তুই আমাকে খ্যাত গরিব বলছিলি না? হ্যাঁ, আমি খ্যাত, আমি গরিব, কারণ আমার বাবার টাকা নেই। কিন্তু একদিন কাজ না করলে আমাদের মতো গরিবকে তোরা খাবার দিস নাকি যে তোরা আমাদের খ্যাত বলবি, গরিব বলিস? তাছাড়া খাওয়া চাইতে গেলে তো তোদের মতো মানুষরা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। আর কি বললি, আমার মতো ছেলেদের তোর নাকি চেনা আছে? এখন আমি বলি, তোর মতো খারাপ বদমেজাজি বড়লোক অহংকারীর মেয়েদের আমার ভালো করে চেনা আছে যে আমায় কি করতে পারিস। তবে শোন, তোর বাপের টাকার অহংকার চিরদিন থাকবে না। আর তোর বান্ধবীদের কাছে ভালো করে বলে দেখ ওরা আমায় ধাক্কা মেরেছে নাকি মারেনি। আর হ্যাঁ, কখনো কারো মা বাবাকে তুলে কথা বা গালি গালাজ করবি না, কারণ যারা মায়ের মূল্য বুঝে তারা কখনো তাদের অপমান সহ্য করতে পারে না। তারপর আমি এই কথাগুলো বলে ক্লাসরুমে ঢুকে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। কিন্তু অন্যদিকে আদিবা ভাবতেই পারিনি যে এভাবে খ্যাত গরিব ছেলেটা তাকে সবার সামনে থাপ্পড় মেরে বিভিন্ন রকম কথা বলে অপমান করবে। আর তাই আদিবা গালে হাত দিয়ে বোবার মতো কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে দৌড়ে তার গাড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে বাসায় গিয়ে তার আব্বু আম্মু কাউকে কিছু না বলে তার রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছনায় গায়ে এলিয়ে দিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগলো। আর ভাবতে লাগলো, ছেলেটার সাথে খারাপ আচরণ করা আমার ঠিক হয়নি, হয়তো আমিও টাকার অহংকারের কারণে অন্ধ হয়ে গেছি। ছেলেটার কাছে কাল ক্ষমা চেয়ে নিব। ততপর এদিকে ক্লাসে স্যার এসে ক্লাস করাতে লাগলো, কিন্তু আমার কোনো মতেই ক্লাসে মন বসছে না। মেয়েটাকে সবার সামনে থাপ্পড় ও অপমান করাটা আমার ঠিক হয়নি। তারপর একে একে সবকটি ক্লাস শেষ করে ক্লাসের বাইরে এসে আনমনে আমার বাসার উদ্দেশ্যে হাঁটছি, কিন্তু তখনই ও হঠাৎ পেছন থেকে নীরব বলে উঠল, আবির, আদিবাকে থাপ্পড় মারাটা ঠিক হয়নি, তাই একটু সাবধানে থেকো, কারণ আদিবার উপর বিশ্বাস নেই, কখন যে কী করে বসবে। আরে না ভাই, মেয়েটা ওপরে বদমেজাজি হলেও মনটা অনেক ভালো আছে। তুমি তো ওর ব্যাপারে কিছুই জানো না, তাই হয়তো এরকম বলছো, যখন জানবে তখন বুঝবে। এখন যাই। ওকে, বাই। তারপর এই বলে কলেজ থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার রুমে বসে আছি। আর তখনই হঠাৎ আম্মু
আমার কাছে এসে বলতে লাগলো, আবির, আজকে বাড়িওয়ালা এসে বাসার ভাড়া চেয়ে গেল। গত 2 মাসের ভাড়া সহ কালকে 3 মাসের ভাড়া। 9,000 টাকা না দিতে পারলে বাসা থেকে বের করে দেবে। তাই তোর কাছে যদি কিছু টাকা জমা থাকে তাহলে দে। আম্মু, আমার কাছে টাকা নেই, তবে কালকের মধ্যে আমি ঠিক টাকা ম্যানেজ করতে পারবো, তুমি এখন যাও। তারপর আম্মু চলে গেল, কিন্তু এদিকে আমি রুমে বসে মাথায় হাত দিয়ে ভাবছি কি করে এতগুলো টাকা জোগাড় করব। আর তখনই মনে পড়লো আতিকের কথা, তাকে বললে হয়তো কিছু সাহায্য করতে পারবে। তাই ফোনটা বের করে আতিককে কল দিলাম। রিং হচ্ছে, আর ফোনটা ধরতেই ওদিক থেকে বলল, কেমন আছিস আবির? আলহামদুলিল্লাহ, ভালো আছি। একটু দেখা করতে পারবি? না রে বন্ধু, এখন হবে না, কিছুক্ষণ পরে হবে, একটা অপারেশন আছি তো তাই। অপারেশন? তুই কি ডাক্তার নাকি যে অপারেশনে থাকবি? আর ফাজলামি বাদ দিয়ে বল কোথায় আছিস। তোকে বলছি না অপারেশনে আছি, আর আমি একটু পরেই তোর সাথে দেখা করে সব বলছি। ঠিক আছে, রাস্তার মোড়ে এসে SMS বা ফোন করবি, ওকে? তারপর এই বলে ফোনটা কেটে দিয়ে ছাদে উঠে গিয়ে উত্তেজিত ও ব্যস্ত শহরটাকে দেখছি। আর এখন সন্ধ্যা 7টা বেজেছে। আকাশের চারদিকে হাজারো তারার ভিড় এবং মাঝখানে একটি চাঁদ উদয় হয়ে চারদিকে তার জ্যোৎস্না ছড়াচ্ছে। তবে আজ কেন জানি আকাশটা দেখতে অনেক চমৎকার লাগছে, কিন্তু হঠাৎ করেই আমার ফোনটা টিং টিং করে শব্দ করে বেজে উঠল। আর আমি ফোনটা বের করে দেখি আতিক ফোন দিয়েছে, তাই রিসিভ করে বলতে লাগলাম, কিরে বন্ধু, কোথায় এখন? এই তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কয়েক মিনিট দাঁড়া, আমি আসছি। তারপর আমি এই বলে ফোনটা কেটে দিয়ে ছাদ থেকে নেমে রাস্তার মোড়ে গিয়ে আতিকের কাছে গিয়ে বললাম, আতিক, আমার কিছু টাকা লাগবে, দিতে পারবি? কত টাকা লাগবে তোর? 10,000 টাকা দিলেই হবে। তারপর আতিক আমাকে তার পকেট থেকে 10,000 টাকা দিয়ে বলতে লাগলো, কখনো কোনো সমস্যায় পড়লে আমাকে ডাকিস বন্ধু। ওকে, ঠিক আছে। তারপর এই বলে আতিক চলে যেতে লাগলো, কিন্তু তার শার্টের পেছনে কিসের যেন রক্ত লেগে আছে। আর তাই আমি তাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আতিক, তোর শার্টের পেছনে রক্তের মতো এগুলো কি? অপারেশন করতে গিয়ে হয়তো একটু রক্ত লেগে গিয়েছিল। তোর কথা ঠিক বুঝলাম না। মানুষ নামে পশুদের মারতে গিয়ে হয়তো তাদের একটু রক্ত লেগে গিয়েছে। মানুষ মারছিস মানে? আমি মানুষ নামে পশুদের মেরে ফেলি। এখন যাই। তারপর এই বলে আতিক চলে গেল, আর আমিও বাসায় এসে আম্মুকে টাকাগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল 7টায় ঘুম ভাঙলো, আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আজ কলেজের গেট দিয়ে ঢুকে চারপাশে একবার চোখ দুটো বুলিয়ে নিয়ে ক্লাসের দিকে যাচ্ছি, কিন্তু হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলে উঠল, এই তো মিস্টার আবির। কিন্তু পেছনে ঘুরতেই আমি অবাক, কারণ আমার পেছনে আদিবা দাঁড়িয়ে আছে। আর তার চোখগুলো ফোলা ফোলা, চুলগুলো কেমন যেন এলোমেলো, এবং কালকের চেয়ে মুখটা একটু শুকনা শুকনা লাগছে। আর তাই তাকে আমি বললাম, জি, কিছু বলবেন? আমি সরি, কালকে আবার তোমার সাথে এমন বিহেভ করা উচিত হয়নি, প্লিজ ক্ষমা করে দাও। আরে না না, মানুষ মাত্রই ভুল হয়, তাই কালকের কার জন্য আমি কিছু মনে করিনি। আর এখন ক্লাসের সময় হয়ে আসছে, তাই চলুন ক্লাসে চলুন। চলুন। তারপর আমরা দুজন একসাথে ক্লাসের দিকে যাচ্ছি, কিন্তু যখন আমরা ক্লাসে প্রবেশ করলাম তখন ক্লাসের সবাই আমাদের দুজনকে একসাথে দেখে ভূত দেখার মতো দেখছে। ওরা হয়তো ভাবছে, যেই ছেলেটা কালকে আদিবাকে সবার সামনে থাপ্পড় মেরে অপমানিত করলো, আদিবা তাকে শাস্তি না দিয়ে তার সাথে বন্ধুত্ব করলো। তারপর আমি তাদের দিকে কোনো নজর না দিয়ে ক্লাসের শেষ বেঞ্চে নীরবের কাছে গিয়ে বসলাম, কিন্তু আজ নীরবও যেন আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আর তাই আমি নীরবকে উদ্দেশ্য করে বললাম, নীরব, তুমি এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আবির, তুমি কালকে আদিবাকে সবার সামনে যে অপমান করলে, তারপরও আদিবা তোমাকে কিছু না বলে উল্টো তোমার সাথে খাতির জমাচ্ছে, এই বিষয়টা কিন্তু আমার কাছে কেমন যেন একটা গটকা লাগছে। তাই ভাই, পুরো বিষয়টা আমাকে একটু খুলে বলো তো। এখানে বলা বা লুকানোর কিছুই নেই। তারপর আমি আজকে কালকের এই পুরো বিষয়টা নীরবকে খুলে বললাম। ও আচ্ছা, আমি মনে করেছিলাম এর পিছনে একটা বড় কারণ আছে। না না, সেরকম কিছু না। তারপর ইতিমধ্যে সে আর ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো।
আর তারপর একে একে সবগুলো ক্লাস শেষ করে বাইরে বের হতেই পেছন থেকে কেউ একজন বলতে লাগলো। আবির দাঁড়াও। আমি পিছনে তাকিয়ে দেখি আদিবা, আর তাই বললাম, জি, কিছু বলবেন? আচ্ছা আবির, তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বার দিয়ে আপনি কি করবেন? কিছু না, আসলে আমরা তো সেম ক্লাসে পড়ি, তাহলে আমরা ফ্রেন্ড, আর ফ্রেন্ড তো ফ্রেন্ডের নাম্বার রাখতেই পারে, তাই না? ওকে, নিন 8481825846। ধন্যবাদ। তারপর আদিবা চলে গেল, আর তাই আমি আর না দাঁড়িয়ে বাসার দিকে রওনা দিলাম। ততপর বাসায় এসে দেখি বাড়িওয়ালা এসেছে ভাড়া নেওয়ার জন্য। তাই আমি বাড়িওয়ালাকে 3 মাসের ভাড়া 9,000 টাকা দিয়ে বাকি 1,000 টাকা রেখে দিয়ে আমার রুমে ঢুকে বইগুলো রেখে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। কিন্তু হঠাৎ কিসের যেন একটা চিৎকারের কারণে আমার ঘুম ভেঙে গেল এবং আমি এক লাফ দিয়ে বিছনা থেকে নেমে আমার রুমের বাইরে গিয়ে দেখি আম্মু রান্নাঘরে রান্না করছে। তাই আমি আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, আম্মু, একটু আগে কোথা থেকে যেন একটা চিৎকার আসলো, তুমি কি শুনতে পেয়েছো? মনে হয় নিচে থেকে চিৎকারটা আসলো, তুই কি দেখতো কি হয়েছে? যাচ্ছি। তারপর আমি জোরে জোরে পা চালিয়ে নিচে যেতে লাগলাম। আসলে আমরা 3 তলায় থাকি। ততপর আমি নিচে গিয়ে দেখি এক জায়গায় অনেক লোকের ভিড় এবং ওখান থেকে কয়েকজনের কান্নার আওয়াজ আসছে। আর তাই আমি আরও জোরে পা চালিয়ে ভিড়ের কাছে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক। কারণ আমাদের উপরের তলায় একটা মেয়ে রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে, আর তার মা বাবা সহ কয়েকজন লাশটাকে ধরে অনবরত কান্না করছে, কিন্তু লাশটার বুকে একটা গুলির চিহ্ন। আর তাই আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মেয়েটির বাবার কাছে গিয়ে জানতে পারলাম মেয়েটা ছাদের একবারে আউটে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে একটা গুলি এসে নাকি মেয়েটার বুক বরাবর লাগে, আর তখনই মেয়েটা ছাদ থেকে নিচে পড়ে যায়। মেয়েটার বাবার কথাগুলো কেমন যেন আমার কাছে একটা ঘটকা লাগছে, কারণ ছাদের আউটের চারদিকে তো ইট দিয়ে দেয়াল তৈরি করা, তাহলে কিভাবে সে ছাদের নিচে পড়বে? ততপর আমি ওখানে আর না থেকে আমার রুমে এসে আবার বিছনায় গা এলিয়ে দিলাম। কিন্তু হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো, আর তাই আমি ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলল, কি রে, কোথায় আছিস? কে আপনি? আরে সালা, আমি আতিক। ও, বাসায় আছি। তুই কোথায়? এই তো রাস্তার মোড়ে আয়, তোর সাথে জরুরি কিছু কথা আছে। ওকে, একটু অপেক্ষা কর, আমি আসছি। তারপর আমি ফোনটা কেটে দিয়ে আম্মুকে বলে রাস্তার মোড়ে গিয়ে দেখি আতিকার কয়েকজন ছেলেপুলে ওখানে দাঁড়িয়ে আছে। আর তাই আমি আতিকের কাছে গিয়ে বললাম, কী রে, কী এমন জরুরি কথা বলবি, বল। আবির, আমরা তোকে সাবধান করতে এলাম। মানে কি বলতে চাইছিস? মানে আমরা খবর পেয়েছি যে আন্ডারওয়ার্ল্ডের কিং আর কে নাকি কয়েকদিনের ভেতরে জাহিদ কোম্পানির সমস্ত বিল্ডিং ও প্রজেক্টগুলো বোম মেরে শেষ করে দেবে। জাহিদ কোম্পানির কি সিকিউরিটি নেই যে আন্ডারওয়ার্ল্ডের কিং সবগুলো বিল্ডিং বা প্রজেক্ট নষ্ট করে দিবে? তুই মনে হয় পাগল হয়ে গেছিস। আমি জানি তুই বিশ্বাস করবি না, তোকে আবারও বলছি, তুই জাহিদ কোম্পানির বাসাটা ছেড়ে দিয়ে অন্য বাসা ভাড়া নে, না হলে পরে পস্তাতে হবে। ধুর পাগল, জাহিদ কোম্পানির শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই, তাই হয়তো তুই এগুলো বলছিস। আর তাছাড়া জাহিদ কোম্পানির মালিক কি পাগল যে তাদের সব কিছু আরকে ধ্বংস করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? ভুলে যাস না, আর কে ইচ্ছা করলে পুরো দেশটাকে তার আওতায় নিতে পারে। যা, তোর এই আবুল তাবুল কথা আর শুনতে মনে চাইছে না। ভালো থাকিস। চলে যাচ্ছি, তবে আবারও বলছি, জাহিদ কোম্পানির বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও বাসা ভাড়া নিই। তারপর আতিক এই বলে চলে গেল, আর আমি রাস্তা দিয়ে বাসার দিকে হাঁটছি, কিন্তু হঠাৎ একটা ব্ল্যাক কালো নতুন দামি গাড়ি এসে আমার সামনে দাঁড়ালো। আমি একটু অবাক হলাম, কারণ এরকম দামি গাড়ি কখনো আমাদের এদিকে দেখিনি। আর তাছাড়া গাড়ি অন্য কোথাও না থামিয়ে সোজা এসে আমার কাছে দাঁড়ালো কেন, এটাও অবাক করার মতো বিষয়। এদিকে গাড়িটা থেকে একটা মেয়ে বেরিয়ে এলো, আর আমি মেয়েটাকে দেখতেই আবারও এক প্রকার অবাক হলাম, কারণ
মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আদিবা। ততপর আদিবা গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বলল, আবির, তুমি এদিকে কেন? আরে আপনি আমার এলাকায় দাঁড়িয়ে আমাকে বলছেন আমি এখানে এদিকে কেন? তার মানে তোমার বাসা এখানে? ওই যে ওই বিল্ডিংয়ের 3 তলায় আমরা থাকি। একটু আঙুল দিয়ে দেখিয়ে বললাম আদিবাকে। ও আচ্ছা। আচ্ছা ভাই, ভালো থেকো। তারপর এই বলে আদিবা চলে গেল, আর আমি বাসায় এসে রুমে এসে আতিকের কথাগুলো ভাবছি, কারণ আতিক যে কথাগুলো আমায় বলল সেগুলো কি সত্যি নাকি এক প্রকার ড্রামা। ততপর আমি এসব ভাবছি, কিন্তু হঠাৎ নীলা মানে আমার ছোট বোন এসে আমাকে বলতে লাগলো, কি করো ভাইয়া? কিছু না। ভাইয়া, আমার কিছু নতুন কাপড় লাগবে। আব্বুকে বলেছি, কিন্তু আব্বু বলেছে টাকা নেই। নীলার মুখে এমন কথাটা শুনে আমার কলিজা একটু মোচড় খেয়ে উঠল, কারণ আমার কাছে যে 1000 টাকা আছে ওই টাকা দিয়ে নীলাকে কাপড় কিনে দিতে হবে। কিন্তু বড় ভাই হয়ে ছোট বোনের যদি এই ছোট্ট একটা আবদার পূরণ না করতে পারি তবে আমি কিসের ভাই? আর আমি তাই বললাম, এই নে 1000 টাকা, আব্বু বলে কাপড় কিনে নিস। তারপর নীলা টাকাটা পেয়ে অনেক খুশি। ওর খুশি দেখে আমারও বেশ আনন্দ আনন্দ ভাব। ততপর নীলা চলে গেলে আমি আবারও রুমে শুয়ে শুয়ে আতিকের কথাগুলো ভাবছি, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই রুমে আর না থেকে ছাদে আসলাম। আর এখন রাত 7টা বাজে। আমাদের এদিকে তেমন একটা গাড়ি চলাচল করে না, কারণ শহর থেকে আমাদের বাসা কয়েক মাইল দূরে। তাই আমি ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে চাঁদের দেখা নেই, তবে তারাগুলো কেমন যেন চিকমিক করছে। কিন্তু হঠাৎ কে যেন বলে উঠল, কেমন আছো আবি? আমি তাকিয়ে দেখি আমাদের পাশের তলার এক বড় আপু, আর তাই ওনাকে বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর একা একা ছাদে কি করো? রুমে ভালো লাগছিল না, তাই ছাদে বসে একা একা সময় কাটাচ্ছি। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু হঠাৎ কে যেন আপুকে ডাক দিল, তাই তিনি চলে গেলেন। আর তাই আমি আবারও একাকী বসে আছি, কিন্তু হঠাৎ কয়েকটা গুলির আওয়াজ শোনা গেল, আর সাথে বিকট জোরে 4তলা থেকে একটা চিল্লানির শব্দ। তাই আমি তাড়াহুড়া করে 4তলায় গিয়ে দেখি যে আপুটা আমার সাথে কথা বলছিল তার লাশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার বুকে 2টি গুলির চিহ্ন। তাছাড়া এখন অনেক লোক জড়ো হয়েছে, সাথে আপুর পিতামাতা সহ। তার পিতামাতা লাশটি ধরে গভীর কান্নায় ভেঙে পড়ল, আর আমি তাদের কান্না দেখতে না পেরে আমার বাসার দিকে যেতে লাগলাম। কিন্তু তখন পেছন থেকে কেউ যেন বলে উঠল, এই খুনের রহস্য তোমাকেই বের করতে হবে। তাই আমি পেছনে তাকাতেই আমার অবাকের শেষ নেই। আমার পেছনে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর বড় এক কর্মকর্তা। তাই আমি ওনাকে দেখা মাত্রই ওনার সাথে সালাম বিনিময় করলাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আপনি এখানে এত তাড়াতাড়ি কেন? তোমার ফোনটা বন্ধ দেখে আমি এসেছিলাম তোমার জয়েনিং পেপার দিতে, কিন্তু এখানে আসতেই শুনলাম যে সকালে একজন আর এখন আর একজন খুন হয়েছে। তাহলে স্যার আমি সেনাবাহিনীতে জয়েন করতে পারবো? এই নাও জয়েনিং পেপার। আসলে আমি কয়েক মাস আগে সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছিলাম। আমাদের ট্রেনিং চলাকালীন একটা ট্রেনিং শিক্ষক অফিসার মারা যান। তখন আমাদের ট্রেনিং স্থগিত রাখেন, কিন্তু আমি ভাবতেই পারিনি এইভাবে আমার জয়েনিং লেটার পাবো। তারপর আমি জয়েনিং পেপার হাতে নিয়ে সাইন করে স্যারকে বললাম, আসলে স্যার আমার আগের সিমটা ভেঙে গেছে, আর এখন টাকার অভাবে সিমটা রিপ্লেস করতে পারিনি, তাই আমার মায়ের সিম চালাই। ও আচ্ছা স্যার চলুন আমাদের বাসায় আজ ডিনার করে তারপর যাবেন। সরি আবির, আজ আমি অনেক ব্যস্ত আছি। আর হ্যাঁ, তোমাকে কালকেই অফিসে জয়েন করতে হবে। ওকে স্যার। তারপর স্যার চলে গেলেন, আর এদিকে আমি খুশিতে আত্মহারা। দ্রুত লুঙ্গি ড্যান্স দিতে দিতে বাসায় গিয়ে আম্মু আব্বু আর নীলাকে আমার জয়েনের কথা বলতে ওরা সবাই মহা খুশিতে লুটিয়ে পড়ে। তারপর আমি রাতের খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম,
কিন্তু হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। তাই ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলল, কেমন আছো আবির? কণ্ঠটা শুনে বেশ চমকে উঠলাম, কারণ কণ্ঠটা আদিবার কণ্ঠর মতো লাগছে। কিন্তু তবুও আমি তাকে বললাম, কে আপনি? আরে আমাকে চিনতে পারলে না? আমি হাবিদা। ও, বিকালে তো বললাম ভালো আছি, তাহলে এখন আবার কেন? কিন্তু কখনকার শরীর খারাপ হবে সেটার কি কোনো নিশ্চয়তা আছে নাকি? ঠিক বলেছেন, ভালো আছি। আর আপনি? ভালো। খাওয়া দাওয়া হয়েছে? এইমাত্র করেছি। আপনার হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমার কি বিএফ আছে? না, নেই। কিন্তু হঠাৎ এই কথা কেন বললেন? না, এমনি বললাম। ও, ভালো থাকবেন। তারপর এই বলে ফোনটা কেটে দিয়ে বিছনার মাঝে লুটিয়ে পড়লাম ঘুমের সন্ধানে। কিন্তু হঠাৎ করেই কারো চিৎকারের আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। তাই ধড়পড়িয়ে উঠে লাইটটা জ্বালিয়ে আমার জানলার পাশে দাঁড়াতেই চোখটা কপালে উঠে গেল। এটা কি আমি সত্যি দেখছি না কোনো খারাপ স্বপ্ন? না, এটা কোনো স্বপ্ন না, এটাই বাস্তব। আর আমি জানলা দিয়ে দেখছি যে একটা লোককে কারা যেন ছুরি দিয়ে আঘাত করছে, কিন্তু অন্ধকারের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর আমি রুমে আর 1 সেকেন্ড দাঁড়িয়ে না থেকে ছুটে চললাম লোকটিকে বাঁচাতে। কিন্তু আমি লোকটির কাছে পৌঁছে দেখি ওখানে অনেক লোকের ভিড়, কারণ আমি 3 তলা থেকে নেমে আসতে আসতে অনেক লোক সেখানে জড়ো হয়ে, আর খুনি হয়তো পালিয়ে গেছে। কিন্তু আমি হঠাৎ 2জন লোককে দেখে আবার বেশ খানিকটা অবাক হলাম, কারণ সেখানে আমার বাসার ওপর 2 তলার 2টো লোক দাঁড়িয়ে। আর বিকালে যে মেয়েটি মারা গেল তার পিতা আর তার চাচা, আর বিকেলে মারা যাওয়া মেয়েটির নাম নেহা। কিন্তু এরা আমার আগে এখানে কিভাবে এলো? এটা রহস্যময় বিষয়। আর তাই এসব চিন্তা আমার মাথায় আসতে শুরু করলো। খুনি কি নেহার পিতা ও চাচা, নাকি আরও কোনো রহস্য লুকিয়ে আছে? তারপর আমি সব চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। আর সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মায়ের কাছে গিয়ে বললাম, মা, ভাত দাও। কিন্তু আমার কথা শুনে আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বাবা, কয়েকদিন ধরে তো 2 তলার ভাবির কাছ থেকে চাল ধার করে নিয়ে রান্না করতাম, কিন্তু আজ চাল ফুরিয়ে গেছে, চাল নেই। আর ভাবিও আজকে চাল দিল না। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি মাথা নিচু করে বললাম, আম্মু, আর কয়েকটা দিন ধার করে চালাও। আর আমি আজ থেকে নতুন চাকরিতে জয়েন করছি ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের সংসারটা হাসি খুশিতে চলবে। আর শোন বাবা, কালকে কিছুটা ভাত আছে, এতে করে তো সকালে খাবার হয়ে যাবে। তাই তুই খাবার খেয়ে যা। দাও। তারপর আম্মু আমাকে খাবার বেড়ে দিল, আর আমি সেই খাবারগুলো খেয়ে অফিসে গেলাম। অফিসের বড় স্যার আমাকে আমার সমস্ত কাজ বুঝিয়ে দিল। আমি সেনাবাহিনীর অফিসার পদে জয়েন করার শুধু লেখালেখির কাজে নিয়ে আছি। ততপর আমি অফিসে আমার কাজ করছি, কিন্তু হঠাৎ একজন বড় অফিসার আমার কাছে আসলো। তাই আমি অফিসারকে দেখে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার নাম কি আবির? জি স্যার, আমি আবির। আজ থেকে পাশের ফ্ল্যাটে 3 তলায় তোমাকে থাকতে হবে, আর এটা আমাদের অফিসের কৃতজ্ঞ তোমার জন্য সামান্য উপহার। স্যারের কথা শুনে আমি অনেকটাই আনন্দিত হয়ে স্যারকে বললাম, ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, তুমি চাইলে তোমার পরিবারের লোকজনকেও আনতে পারো, এবং আজ অফিস শেষ করে পিয়নের কাছ থেকে চাবি এবং কাগজপত্র নিয়ে যাও। এদিকে এই কথাগুলো বলে স্যার চলে গেল, আর আমি তো খুশিতে আত্মহারা। ততপর দুপুর হয়ে এলো, সবাই ক্যান্টিনে খাবার খেতে গেল, শুধু আমি যাইনি, কারণ আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু হঠাৎ কালকে আমার সাথে দেখা করা স্যারটা এসে বলল, আবির, চলো খাবার খেতে যাব। কিন্তু আমি মাথাটা নিচু করে স্যারকে বললাম, আসলে স্যার, আমার কাছে টাকা নেই। আবির, তুমি একজন সেনাবাহিনী অফিসার, তোমার কাছে সবসময় টাকা থাকা জরুরি। কিন্তু স্যার, আমি গরিব ঘরের ছেলে, আমার কাছে টাকা না থাকাই স্বাভাবিক। আচ্ছা, এই নাও 10,000 টাকা, এই দিয়ে এই মাসটা চালাও, আর পরের মাসে তো স্যালারি পাবে। জি স্যার, ধন্যবাদ। আর হ্যাঁ, চলো, খুব ক্ষুধা লেগেছে, খাবার খেয়ে আসি। ওকে স্যার, চলুন।
তারপর আমি আর স্যার ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ জুনিয়র অফিসার নাজমুল দৌড়ে এসে আমাকে বলল, স্যার খবর পেলাম জাহিদ কোম্পানি 18 নম্বর বিল্ডিংটা ধসে পড়েছে। এই কথা শোনার সাথে সাথে কিছুক্ষণের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর চোখ দিয়ে অঝরে বৃষ্টিপাত হচ্ছে। তাই আমার চোখে পানি দেখে নাজমুল বলতে লাগলো, কি হয়েছে স্যার, আপনি কাঁদছেন কেন? কিছু না, আপনি তাড়াতাড়ি গাড়ি বের করুন। স্যার গাড়ি রেডি আছে, আপনি তাড়াতাড়ি চলেন। আমি তাড়াতাড়ি করে গাড়িতে চড়ে আমরা যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ জাহিদ কোম্পানির 18 নম্বর ফ্ল্যাটে আমরাই থাকতাম। কিন্তু ওখানে পৌঁছে আমি অবাক, কারণ পুরো ফ্ল্যাটটাই ধ্বংস হয়েছে। তাই আমি দৌড়ে ফ্ল্যাটের কাছে গিয়ে আমার পিতামাতা ও বোনকে খুঁজতে লাগলাম। আমি অঝরে কান্না করছি আর পাগলের মতো ছোটাছুটি করছি, কিন্তু আমি ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। তার কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার মা আর বাবার রক্তাক্ত দেহটা কয়েকটা ডাক্তারি কোট পরা লোকেরা নিয়ে যাচ্ছে, আর আমি দৌড়ে ওখানে গিয়ে হাউমাউ করে কান্না করে দিই। তাই নাজমুল আমার কাছে এসে বলতে লাগলো, স্যার এরা কারা, আপনি এদের লাশ ধরে কান্না করছেন কেন? নাজমুল, এরা হচ্ছে আমার আম্মু আর আব্বু। স্যার এখন কান্না করে আর লাভ নেই, যারা ফ্লাইট ধ্বংস করছে তাদের খুঁজে বের করতে হবে। এদিকে আমি কান্না করেই যাচ্ছি, আর তখন আতিক দৌড়ে এসে আমাকে বলতে লাগলো, আবির তুই ঠিক আছিস তো? আর আঙ্কেল আন্টি কই, তারা ঠিক আছে তো? তারপর আমি আতিককে আঙুল দিয়ে আম্মু আব্বুর রক্তাক্ত দেহগুলো দেখিয়ে ইশারা করলাম, আর তাই আতিক আম্মু আব্বুর লাশগুলোর দিকে দেখা মাত্রই চমকে উঠল। তখনই আমি আতিককে উদ্দেশ্য করে বললাম, আতিক, ওরা আর পৃথিবীতে নেই রে, কিন্তু নীলাকে কোথাও খুঁজে পেলাম না। নীলা আমার কাছে আছে, আর ফ্ল্যাটটা ধ্বংস হওয়ায় আবহাওয়া পেয়ে আমি দৌড়ে এসে নীলাদের খুঁজতে লাগছিলাম। আর কিছুক্ষণ খোঁজার পর নীলাকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়ে দেখি নীলা বেঁচে আছে, তাই তাকে আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। আতিক, নীলা এখন কোথায় আছে? আমাকে ওর কাছে নিয়ে চল। আর নাজমুল, তুমি আব্বুর লাশগুলো অফিসের মাঠে নিয়ে যাও। ওকে স্যার। তারপর নাজমুল আমাকে স্যার বলাতে আতিক আমাকে কেমন যেনভাবে দেখে বলতে লাগলো, আবির, তোর গায়ে সেনাবাহিনীর পোশাক কেন? আর ওই ছেলেটা তোকে স্যার কেনই বা বললো? ওসব কথা পরে বলবো, তুই এখন আমাকে নীলার কাছে নিয়ে চল। চল। এরপর আমরা তাড়াতাড়ি করে হাসপাতালে নীলার কাছে গেলাম, এবং নীলার কাছে গিয়ে তার বেশি কিছু কোনো ক্ষতি হয়নি, শুধু মাথায় আর পায়ে একটু কেটে গেছে। তারপর নীলা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে বলল, ভাইয়া, আব্বু আম্মু কেমন আছে? নীলার কথা শুনে আমি মাথাটা নিচু করে নীরবে চোখের পানি ফেলছি, আর তাই নীলা আমাকে নীরবে চোখের পানি ফেলতে দেখে আবারও বলতে লাগলো, কি হলো ভাইয়া, কান্না করছে কেন? বলো না, আব্বু আম্মু কেমন আছে? নীলা, আব্বু আম্মু আর নেই রে বোন, ওরা ওরা আমাদের ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। আমার কথা শুনে নীলা হাউমাউ করে উচ্চস্বরে কেঁদে দিল, আর তাই নীলাকে এভাবে কাঁদতে দেখে আতিক বলল, নীলা শান্ত হও বোন, সবার আব্বু আম্মু চিরদিন বেঁচে থাকে না। আতিক ভাইয়া, আব্বু আম্মু এখন কোথায় আছে? আমাকে নিয়ে চলো। চল। তারপর নীলাকে আমি কোলে নিয়ে আতিক সহ সেনাবাহিনীর গাড়িতে করে আমাদের অফিসের মাঠে গেলাম। তারপর অফিসের মাঠে গিয়ে দেখি আমার আব্বু আম্মুর লাশ দুটো রক্তাক্ত অবস্থায় বেডে শুয়ে আছে, আর সেখানে প্রায় 25 জনের মতো অফিসার এবং সেনাবাহিনীর সৈনিক দাঁড়িয়ে আছে। তারপর নীলা সোজা গাড়ি থেকে আম্মু আব্বুর লাশ দুটোর পাশে বসে গভীর কান্নায় ভেঙে পড়ে। তাই আমি নীলাকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে আম্মু আব্বুর জানাজা নামাজ পড়ে কবর দেওয়া হয়, আর আমি সেই দিনে আম্মু আব্বুর কবর শুয়ে প্রতিজ্ঞা করি যে যারা এই ফ্ল্যাট ভাঙার পেছনে আছে তাদের সবার থেকে আমি প্রতিশোধ নিব। তারপর নীলা এখনও কান্না করছে, আর আতিক তাকে সান্ত্বনা দিয়েই যাচ্ছে। তাই আমি নীলা আর আতিককে নিয়ে পিয়নের কাছে থেকে চাবি নিয়ে আমরা নতুন ফ্ল্যাটের রুমে গিয়ে বসে পড়লাম। আর তখন আতিক আমাকে বলল,
আবির, আমি কালকে তোকে বলেছিলাম যে আর কে জাহিদ কোম্পানির সব ফ্ল্যাটগুলো ধ্বংস করে দেবে। তাই তুই যদি কালকে আমার কথা শুনতি তবে তোকে আজ এই দিনটা দেখতে হতো না। আমি আতিকের এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আতিক, যারা এই ফ্ল্যাট ধ্বংসের পেছনে আছে আমি তাদের সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির দড়িতে ঝোলাবো। না বন্ধু, তা পারবি না, কারণ ওদের হাতে সবসময় বড় বড় পুলিশ এবং নেতা মন্ত্রীরা আছে। কিন্তু আতিক, আমি একজন সৎ সেনাবাহিনীর অফিসার, তাই আমি নিশ্চয়ই ওদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবো। আবির, আমি বলছি তুই ওদের কিছুতেই আইনের আওতায় এনে শাস্তি দিতে পারবি না। আর তুই ওদের কারাগারে ঢোকানোর আগে তোর চাকরি চলে যাবে, কারণ বড় বড় এমপি মন্ত্রীরা ওদের হাতের মুঠোয় আছে। আতিক, আমি তবুও চেষ্টা চালিয়ে যাব ওদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার। ওকে, তুই চেষ্টা করতে পারিস, তবে তুই একটা কথা শুনে রাখ, যদি আঙ্কেল আন্টির মৃত্যুর প্রতিশোধ নিতে চাস তবে আমাদের মাফিয়ার জগতে যোগ দে। না রে আতিক, মাফিয়ারা অনেক সময় খারাপ কাজে লিপ্ত থাকে আর তারা দেশে খারাপ বেআইনি মাল সাপ্লাই দেয়, তাই আমি কখনো সেই রাস্তায় যেতে পারবো না। আবির, তোর ধারণা ভুল। সব মাফিয়ারা এক নয়, কোনো কোনো গ্যাং আছে তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে এগিয়ে আসে, আর খারাপ লোকেদের ছাড়া অন্য কাউকে বিনা দোষে মেরে ফেলে না। কিন্তু আতিক, তার জন্য দেশে আইন তৈরি হয়েছে, গরিব মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আর খারাপ লোকেদের ধরে শাস্তি দেওয়ার জন্য আইন আছে। আইন? কী রে, হাসছিস কেন? কিছু না বন্ধু, আসি রে, বাই। ওকে, হ্যাঁ, আর তুইও শোন, খুন খারাপই ছেড়ে দে। ওইগুলোর জ্ঞান তোকে না দিলেও চলবে, বাই। আতিক চলে গেল আর রাতে আমি নীলাকে ঘুম পড়িয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই ঘুম আসছে না, শুধু বারবার আব্বু আম্মুর কথা মনে পড়ছে। ততপর আজ সারাদিন এইসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গেছে নিজেই জানি না, আর সকালে ঘুম ভাঙলো নীলার ডাকে। ভাইয়া, এই ভাইয়া, আর কত ঘুমাবি, এবার ওঠ। এদিকে আমি ঘুম থেকে উঠে এক প্রকার অবাক, কারণ আমি দেখলাম নীলা আমার জন্য খাবার নিয়ে আমার রুমে বসে আছে, আর তাই আমি অবাক হয়ে নীলাকে জিজ্ঞাসা করলাম, নীলা, এই খাবারগুলো কে রান্না করলো? কেন ভাইয়া, আমি রান্না করেছি, নে এবার খেয়ে নে। নীলা এবার ক্লাস 9-এ পড়ে, তাই আমি ভাবছি এতটুকু পিচ্ছি মেয়ে একদিনে কেমন বড় হয়ে গেছে। ততপর আমি খাবার খেয়ে নীলাকে বাসায় রেখে অফিসে গিয়ে কাজ করতে লাগলাম, আর এখন আমার দায়িত্ব যে আরকের সম্পর্কে ইনফরমেশান খুঁজে বের করতে হবে। স্যার, আরকের বিরুদ্ধে মামলা করবেন নাকি? হ্যাঁ নাজমুল, আমি আরকে ধরে ফাঁসির আওতায় আনতে চাই। স্যার, আরকে ফাঁসির আওতায় তো দূরের কথা, আরকে আপনি জেল অবধি ঢোকাতে পারবেন না। নাজমুল, ওসব নিয়ে তোমাকে বুঝতে হবে না, আমি যা বলছি তুমি তাই করো, আর শোনো, সব কাজ গোপনে করবে, ওকে? ওকে স্যার। এভাবে কেটে গেল আরও প্রায় 15 দিন, আর কিছুদিন আগে আমি সমস্ত প্রমাণ জোগাড় করে আরকে ধরে জেলে পুরে দিই, কিন্তু আরকে আমাকে হুমকি দিয়ে বলে, অফিসার, তুই তো আমাকে চিনিস না। তোকে আমার চিনতে হবে না, কারণ তোর কারণেই অনেক মানুষকে বিনা দোষে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে, তাই তোকে আমি এবার ফাঁসির দড়িতে ঝোলাবো। আমাকে যে তুই থানায় এনেছিস এটাই বড় বিষয়, তাই তুই দেখতে থাক আমি কি করি। আমিও দেখছি তুই কি করতে পারিস। ওই অফিসার, তোর কলেজা বড় হয়ে গিয়েছে, তুই আর কি চিনিস না, তুই তোর ফোনটা দে। কেন? আমার ফোন দিয়ে তুই কি করবি? জাস্ট একটা কল করব। আচ্ছা, এনে ধর, তোর কোন বাপকে ফোন করবি কর। তারপর আমি এই বলে ফোনটা এগিয়ে দিতেই আরকে আমার কাছ থেকে ফোনটা নিয়ে কাকে যেন ফোন করলো, আর তার কিছুক্ষণ পর থানার বাইরে অনেকগুলো গাড়ি আসার শব্দ শোনা গেল। তারপর সেনাবাহিনীর কয়েকটা বড় বড় সিনিয়র অফিসার দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, এই, তোমার নাম কি আবির? জি স্যার, আমি আবির। এই নাও অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমাকে কুমিল্লার সেনাবাহিনী ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু কেন স্যার? তুমি কি জানো তুমি কাকে ধরে এনেছো? ইনি হচ্ছেন আরকে, পুরো আন্ডার ওয়ার্ল্ডের কিং। কিন্তু স্যার, উনি তো জাহিদ কোম্পানির ফ্ল্যাট ধ্বংস করার পেছনে আছে। আর চুপ করো, তোমাকে কুমিল্লার সেনাবাহিনী ক্যাম্পে ট্রান্সফার করা হয়েছে, অতএব এই ক্যাম্পের দায়িত্বে এখন তুমি নেই।
এই বলে সে আর আমার হাত থেকে জেলের চাবিটা নিয়ে আরকেকে বের করে দিয়ে বলতে লাগলেন, ভাই আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। দাঁড়া অফিসার, আমি মিস্টার আবিরের সাথে একটু কথা বলবো। এই বলে আরকে আমার কাছে এসে বলতে লাগলো, মিস্টার আবির তখন কি বললেন? এই তো কেবল খেলা শুরু হলো, শেষটা আমিই করব। এই বলেই আরকে চলে গেল। আর তাই আমিও অফিস থেকে বাসায় চলে আসলাম। কিন্তু বাসায় এসে নীলাকে দেখা মাত্রই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে, তাই আমি দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্না করতে লাগলাম। কিন্তু হঠাৎ দেখতে পেলাম নীলার লাশের পাশে একটা চিরকুট, আর চিরকুটে লেখা আছে, কিরে চমকে গিয়েছিস? এটা হলো খেলার তৃতীয় পর্ব। এটা পড়ে আমার আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। এটা আর্কের কাজ। আর তাই সাথে সাথে আতিককে ফোন করে সব ঘটনা খুলে বললাম। আর তার কিছুক্ষণের মধ্যেই আতিকও আমার কাছে এসে নীলার লাশটা ধরে কান্না করে দেয়। অতঃপর দেখতে দেখতে নীলার জানাজা পড়ে মা বাবার কবরের কাছে তাকে কবর দিয়ে দিই। কিন্তু আজ আমি নিজেকে শক্ত করতে পারছি না। আর তাই নীলার কবরের এক কোণে বসে আমি কান্না করেই যাচ্ছি। কিন্তু তখনই আতিক আমার কাছে এসে বলতে লাগলো, আবির আর কে তোকে বাঁচতে দেবে না। না আতিক, আমাকে বাঁচতেই হবে। আমি না বাঁচলে এই লাশগুলোর প্রতিশোধ কে নেবে বল? তাহলে তুই কি আবার সেনাবাহিনী রূপে প্রতিশোধ নিবি নাকি? না আতিক, আমি এবার অন্ধকার জগতে যাব। আর আমি অন্ধকার জগতের এক নরপিশাচ হব, যে নরপিশাচ খারাপ লোকদের রক্ত খেয়ে নিজের তৃষ্ণার্ত মেটাবে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আর এই নে হাতে রাইফেল। আমি আতিকের হাত থেকে রাইফেলটা আমার হাতে নিয়ে আর রাইফেলটাকে জড়িয়ে ধরে তার সাথে বন্ধুত্ব করতে শুরু করলাম। আবির, যতগুলো গরিব অসহায় যুবক আছে আমরা তাদেরকে নিয়েই নতুন একটা গ্যাং তৈরি করব। আর এই গ্যাং সারা জীবন সত্যের পথে থেকেই কাজ করবে। কিন্তু আমরা অস্ত্র কোথা থেকে সংগ্রহ করব? ওসব আমার উপর ছেড়ে দে। আমার ভাই MH লন্ডন সহ আরও কয়েকটি দেশের কিং, তাই ও আমাদের সর্বোচ্চ দিয়ে সাহায্য করবে। ওকে চল। এইভাবে দেখতে দেখতে 2টা বছর কেটে যায়। আর আজ একটা ঢিলাঢালা প্যান্ট, শার্ট এবং চোখে মোটা ফ্রেমে চশমা পরা একটা ছেলে, মাথায় উস্কো খুস্কো চুল, কাঁধে একটা পুরানো ময়লা লাগা ব্যাগ নিয়ে কলেজের গেটে দাঁড়িয়ে দারোয়ানকে একটা ছোট্ট করে সালাম দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করলো। তারপর কলেজের ভেতরে গিয়ে চারদিকে একবার চোখটা বুলিয়ে নিয়ে অনার্স 2য় বর্ষের রুমের দিকে যেতে লাগলো। কিন্তু হঠাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে কে যেন ডাক দিল। তাই আমি পেছনে তাকাতেই দেখলাম কয়েকজন মেয়ে একটা গাছের নিচেই বসে গল্প করছে। তার মধ্য থেকে সাদিয়া নামে একটি মেয়ে আমাকে ডাক দিয়েছে। তাই আমি তাদের কাছে গিয়ে বললাম, জি কিছু বলবেন? এদিকে আয়। আমি মেয়েগুলোর কাছে গিয়ে বললাম, জি বলুন। তোর নাম কি? জি আমার নাম আবির। তো এখানে কি করিস? জি আমি এই কলেজে অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছি। কি, তোর চেহারা আর পোশাক আশাক দেখে তো মনে হয় না তুই এই কলেজের ছেলে। আচ্ছা যাই হোক, তুই কি আমাকে চিনিস? জি না। এই খে, তুই জানিস না ও হচ্ছে সাদিয়া চৌধুরী, এ দেশের সেরা টপ বিজনেসম্যানের মেয়ে। ওকে সবাই সম্মান দিয়ে কথা বলে। মাই, ওকে তুই সম্মান দিয়ে কথা বলবি, আর দেখা হলে সালাম দিবি। ওকে ঠিক আছে, এখন যাই। এই বলে আমি ওখান থেকে যেতে লাগলাম। কিন্তু তখনই সাদিয়া আমাকে বলল, ওই খ্যাত সালাম কি তোর বাপ দেবে? সাদিয়া আমার বাবার কথা বলাতে আমার মেজাজ পুরোপুরি বিগড়ে গেল। ইচ্ছা করছে এখানে সব কটাকে পুঁতে ফেলি, কিন্তু এখানে এরকম করলে চলবে না। আর তাই আমি একটু শান্ত হয়ে বললাম, আসসালামু আলাইকুম, এখন আসি। ওকে যা। আর শোনো, এই কথাটা যেন সবসময় মনে থাকে। জি থাকবে। তারপর এই বলে আমি দ্রুত হেঁটে গিয়ে অনার্স 2য় বর্ষের ক্লাসরুমে ঢুকে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আর তাছাড়া ইতিমধ্যে ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছে, তবে সবাই আমার দিকে কেমন করে যেন
চোখে তাকাচ্ছে, কিন্তু তবুও আমি সেদিকে লক্ষ্য না দিয়ে আমার নিজের মতো বসে আছি। হঠাৎ ক্লাসে একদল মেয়ে প্রবেশ করলো, আর সেই মেয়েগুলো কেউ নয়, ওরা হচ্ছে সাদিয়া আর তার বান্ধবীরা। কিছুক্ষণ পরে স্যার এসে সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ক্লাস শুরু করলো, আর আমি একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হয়ে কলেজের মাঠ দিয়ে নিজের গন্তব্যে হাঁটছি। কিন্তু হঠাৎ তখন পেছন থেকে একটা মেয়ের চিৎকার আওয়াজ পেলাম, তাই আমি পেছনে ঘুরতেই দেখি কয়েকটা ছেলে এবং সাদিয়া সহ ওর বান্ধবীরা একটা মেয়েকে ডিস্টার্ব করছে, আর চারপাশে অনেক লোকের ভিড়। তাই আমি দ্রুত গতিতে সেখানে গিয়ে যা দেখলাম তা দেখে আমার দু চোখ রাগে লাল হয়ে গেছে, কারণ ছেলেগুলো মেয়েটার ওড়না ধরে টানাটানি করছে, আর সাদিয়া সেই মেয়েটি তা দেখে মজা নিচ্ছে। কিন্তু সাদিয়াকে দেখে মনে হয় লজ্জা বা মানবতা বলতে তার কিছুই নেই, কারণ সে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে র্যাগিং দেখে মজা নিচ্ছে। তারপর আমি ছেলেগুলোর সামনে গিয়ে বলতে লাগলাম, ভাই আপনারা মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? আমি ছেলেগুলোকে এ কথা বলাতে লক্ষ্য করলাম ওখানে থাকা সমস্ত স্টুডেন্টরা অবাক, আর তখনই ছেলেগুলোর লিডার আজিজ নামের একটা ছেলে আমার কাছে এসে বলল, তুই কে রে? বাসে চালিয়ে এখান থেকে সরে যা, আর তা না হলে তো তোর হাত পা ভেঙে এখানে জিন্দা কবর দেবো। ছেলেটার কথা শুনে আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, যাব, তবে একা যাব না, মেয়েটিকে সাথেই নিয়ে যাব। ও মা, তাই নাকি? তারপর এটা বলাতে ছেলেটা আমার শার্টের কলার ধরে একটা ধাক্কা দিল, আর আমি ছিটকে গিয়ে কিছুটা দূরে পড়লাম। কিন্তু পড়ার সাথে সাথে আমার মুখে একটু আঘাত লেগে ঠোঁটটা সামান্য কেটে যায়, আর অন্যদিকে ছেলেগুলো সহ সবাই হেসে দিল। কিরে, তোর হিরোগিরি শেষ হয়ে গেল নাকি? না রে দোস্ত, ফাইটিং আভি বাকি আছে। আর তাছাড়া গল্পের এত দূর চলে আসলাম, পাঠকরা এখন আমার ফাইটিং দেখেনি। ও আচ্ছা নাকি, তাহলে আয়। এই বলে আমি মাটি থেকে উঠে আজিজের দিকে যেতে লাগলাম, আর আজিজ আমাকে তার দিকে যেতে দেখে উচ্চস্বরে হাসতে লাগে। কিন্তু আমি আজিজের কাছে গিয়ে ওর নাক বরাবর দিলাম এক ঘুষি, সাথে সাথে ওর নাক মুখ থেকে রক্ত বের হতে থাকে। আর তারপর আজিজকে মার খেতে দেখে ওর দলবল সবাই আমার দিকে তেড়ে আসতে লাগলো, আর আমি এক এক করে সবাইকে মেরে মাটিতে শুয়ে দিলাম। তাছাড়া আমার এরকম মারা দেখে সাদিয়া সহ কলেজের সবাই অবাক, কিন্তু আমি তেমন কারো দিকে লক্ষ্য না দিয়ে সোজা সাদিয়ার কাছে গেলাম, আর তাই সাদিয়া আমাকে তার দিকে যেতে দেখে মাথা নিচু করে নেয়। কিন্তু আমি সাদিয়া আর তার বান্ধবীদেরকে বলি, তোমাদের কি লজ্জা বা মানবতা বলতে কিছু নেই? তোমাদের আমার মানুষ বলতেও কেমন যেন লাগছে, কারণ তোমরা মেয়ে হয়ে অন্য মেয়ের র্যাগিং দেখে মজা নিচ্ছ। আচ্ছা, আজ যদি ওই মেয়ের জায়গায় তোমরা থাকতে, তবে তোমাদের কেমন লাগতো একটু কি ভেবে দেখেছো? আর হ্যাঁ, আজ টাকা আছে, অহংকার করো না, কারণ একদিন দেখবে এই অহংকার আর টাকা থাকবে, কিন্তু তোমাদেরকে ভালোবাসার মতো কেউ থাকবে না। তাই তোমাদের বলছি, এখনও সময় আছে, নিজেকে বদলে নিও, কারণ সময় যখন থাকবে না তখন নিজেকে বদলেও কোনো লাভ হবে না। তারপর আমি এই বলে ওদের ওখানে না থেকে র্যাগিং হওয়া মেয়েটির কাছে গিয়ে বললাম, আপনার আর কোনো ভয় নেই, আপনি আপনার বাসায় যান। ধন্যবাদ ভাইয়া। এটা বলেই মেয়েটি চলে যেতে লাগলো। কিন্তু মেয়েটার ভাইয়া ডাকটা শোনার সাথে সাথে আমার মনে পড়ে গেল নীলার কথা, আর তাই আমি চোখ থেকে নিজের অজান্তে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তারপর আমি এখানে আর না থেকে আমার নিজের গন্তব্যে চলে যেতে লাগলাম। কিন্তু তখন পেছন থেকে আজিজ বলল, আমার গায়ে তুই হাত দিয়েছিস, তোকে আমি দেখে নিব। ওকে, তোর যা দেখার দেখে নিস, এখন বাই। তারপর এই বলে আমি চলে আসলাম বাসায়। আর এখন আমি কলেজ থেকে কিছুটা দূরে একটা বাসা ভাড়া নিয়েছি, এবং আমার সাথে ওখানে আতিকও থাকে। তারপর আমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু হঠাৎ ছাদে কয়েকটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম, তাই তাকিয়ে দেখলাম তারা ক্যামেরা দিয়ে ছবি তুলছে। হয়তো তারা
এদিকে ঘুরতে এসেছে, আর তাই আমি ওদিকে লক্ষ্য না দিয়ে আনমনে নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু হঠাৎ কে যেন পেছন থেকে বলে উঠল, এই যে মিস্টার। আর আমি পেছন ঘুরতেই অবাক, কারণ আমার পেছনে আদিবা দাঁড়িয়ে আছে, আর সেও আমাকে এখানে দেখে বেশ অবাক। আবির, তুমি এখানে? জানো আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার ফোনে অনেক ফোন দিয়েছি, কিন্তু বরাবরই সুইচ অফ রেখেছি। তবে আমি বিশ্বাস ছিল একদিন না একদিন তোমার আমার সাথে দেখা হবেই। আপনি আমাকে কেন খুঁজছেন? তুমি কই আগে কোনোদিন আমাকে অনুভব করোনি আমি তোমার থেকে কী চাই? আগে তো আমি অনুভব করার সময়ই পাইনি যে আপনাকে অনুভব করব। তোমাকে যে আমি ভালোবাসি এই অনুভবটা কি বুঝতে পারো না? আর আগে তোমাকে ভালোবাসার কথাটা বলার আমি সময় পাইনি, কারণ তার আগে তুমি নিখোঁজ হয়ে গিয়েছিলে। ভালোবাসেন? আগেও যদি বলতেন ভালোবাসি তবুও না করতাম, আর এখনও যদি বলেন তবুও না করে দিব। কেন, তুমি বিয়ে করে নিয়েছো বুঝি? না, আমি বিয়ে করিনি। তাহলে তুমি কেন আমাকে ভালোবাসতে পারবে না? কী নেই আমার মাঝে? আপনার সবই আছে, কিন্তু তবুও আমি একটা অজানা কারণে আপনাকে ভালোবাসতে পারবো না। আবির, তোমার ভালোবাসার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি, অনেক চোখের অশ্রু ফেলেছি, প্রতিদিন নামাজে তোমাকে ফিরে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, তাই সেগুলো বিফলে যেতে পারে না। আর আজ তোমাকে পেয়েও তোমার ভালোবাসা আমি পাবো না, সে কথা কখনো আমি কল্পনাও করতে পারিনি। ভাইয়া জানেন, আদিবা আপনাকে ভীষণ ভালোবাসে। এই যাবৎ অনেক ছেলেই আদিবাকে প্রপোজ করেছে, কিন্তু আদিবা সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কারণ সে শুধু আপনাকেই ভালোবাসে। তার মনের বিশ্বাস ছিল সে একদিন না একদিন আপনাকে পাবেই। তারপর আদিবার বান্ধবীর এই কথা শুনে আমার তার প্রতি আবারও নতুন করে এক প্রকার ভালোবাসা জন্মালো। তাই আমি আর চুপ করে থাকতে পারলাম না। তাই আমি আদিবাকে উদ্দেশ্য করে বললাম, সে কি আমাকে শুধু একাই ভালোবাসতে জানে? আমিও তাকে ভালোবাসতে জানি। আদিবা আমার মুখে এমন কথা শুনে একটু আগ্রহ নিয়ে বলল, মানে হচ্ছে আমিও যে আপনাকে ভীষণ ভালোবাসি। ভাইয়া, আপনি আদিবাকে ভালোবাসেন সেটা না আমি বুঝলাম, কিন্তু ভালোবাসার মানুষকে কি কেউ আপনি বলে ডাকে? ও সরি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। তারপর আমি এই কথা বলার সাথে সাথেই আদিবা কিছু না বলে লজ্জা শরমের মাথা খেয়ে ওর বান্ধবীদের সামনেই আমাকে জড়িয়ে ধরলো, আর তাই সাথে সাথেই ওর বান্ধবীরা একটু কাশি দিয়ে, এত যদি রোমান্স করার ইচ্ছা থাকে তাহলে আপনারা একটু আড়ালে যেতে পারতেন। এই শোন, আমি কখন কোথাও রোমান্স করবো নাকি করবো না সেটা তো তোর বলতে হবে। আদিবা এই কথা বলতেই আমি তার থেকে একটু দূরে সরে গিয়ে বললাম, আদিবা, আমার একটা কাজ আছে, এখন আমাকে যেতে হবে। ওকে, বাই। এরপর আমি ওদের ওখানে না থেকে আমার রুমে এসে দেখি আতিক ল্যাপটপ নিয়ে কি যেন কাজ করছে, আর তাই আমি তাকে বললাম, কিরে আতিক, কি করছিস? আবির, আর কে ধ্বংস করার সময় এসে গেছে। আমিও গুপ্ত লোক লাগিয়ে দিয়েছি, আর্কের খোঁজ চালাচ্ছে ওরা। ও, আজকে রাতে কলেজের পেছনে আর্কের কয়েকটা চামচাকে শেষ করতে হবে। তুই রেডি থাকিস। বন্ধু, আমি তোর সাথে সবসময় আছি। ধন্যবাদ বন্ধু। তারপর আমি এই বলে বিছানায় গা এলিয়ে দিয়ে চলে গেলাম ঘুমের রাজ্য, যেখানে নেই সুখ নেই বা দুঃখ, সব কিছু পরিপূর্ণ। অন্যদিকে আদিবা তার বাসায় গিয়ে সারাক্ষণ শুধু আমাকে নিয়েই ভাবছে। সে আজ কতদিন পর আমার দেখা পেল, আর তার চেয়ে খুশির কথা হলো আমি তাকে ভালোবাসি এবং সেও আমাকে প্রচুর ভালোবাসে। অতএব আদিবা তার রুমে বসে আছে, তখনই তার পাপ্পা রুমে ঢুকে বলল, কেমন আছো মামুনি? ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু মামুনি আর কতদিন তুমি এভাবে থাকবে? তুমি বড় হয়েছো, তোমার উপর আমাদের একটা দায়িত্ব আছে, আর তুমি যদি কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে বলো, আমি সব দেখে নেবো। পাপা, আমি এখন তোমার কথাগুলোর কোনো প্যারা নিতে পারবো না, বাদল তুমি এখন আসতে পারো। মামুনি, তোমার কাছে আসলেই তুমি শুধু এসব বলে আমাকে ফাঁকি দিয়ে যাও, আর আমি তো বলছি তোমার যদি কাউকে পছন্দ হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে আমাকে বলতে পারো। পাপা, তোমাকে এখন যেতে বলছি না, আর সময় হলেই তোমার মেয়ের জামাই নিজে তোমার কাছে আসবে তোমার মেয়েকে চাইতে। ও আচ্ছা, তাহলে এবার আমি সিরিয়াস যে আমার মামুনির সাথে কোনো ভাগ্যবান ব্যক্তির কানেকশন আছে। এইবার তো আমার কাছে সব ক্লিয়ার, এখন তুমি যাও,
আমি তোমার জামাইকে একটু ফোন করি। গেলাম, তবে আজ এতদিন পরে আমার মামুনির সম্পর্কে জানতে পারলাম। তারপর এই বলে আদিবার পাপ্পা চলে গেল। আর তাছাড়া আদিবা ওর পাপ্পা বেস্ট ফ্রেন্ডের মতো চলাফেরা করে এবং আদিবার পাপ্পা কখনো ওর চাওয়া পাওয়া অভাব রাখেনি। তারপর আদিবা বিছনায় গা এলিয়ে দিয়ে আমার ফোনে ফোন করলো। এদিকে ফোনে রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না, আর সে হয়তো ভাবছে আমি কোনো কাজ করছি, তাই আদিবা আর ফোন না দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে লাগলো। আর অপরদিকে আতিকের ডাকে আমার ঘুম ভাঙলো। ফোনটা হাতে নিয়ে দেখি 1টা বাজতে চলেছে, তাই আমি বিছনা থেকে উঠে ফ্রেশ হয়ে ব্ল্যাক প্যান্ট, শার্ট ও ভূতের মাস্কটা পরে আমার রাইফেল 420টা নিয়ে একাই বেরিয়ে পড়লাম মানুষ নামের অমানুষদের দেহ থেকে আত্মাটাকে আলাদা করতে। তারপর আমি একটা বাইক নিয়ে চলে গেলাম কলেজের পেছন দিকে। আর কলেজের পেছনে গিয়ে দেখি একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে, তাই আমি বাইকটা রেখে ওই ঘরের দিকে রওনা দিলাম। আর ওই ঘরে গিয়ে দেখি কয়েকজন লোক মিলে মদ পান করছে এবং আমি ঘরটায় ঢুকে লোকগুলোর সামনে যেতেই একজন বলে উঠল, ওই কে রে তুই, এখানে কি করিস? আমি কে? আমি হলাম তোদের জম, জান কবজ করতে এসেছি। তুই মনে হয় ভুল জায়গায় এসেছিস, বাঁচতে চাইলে এখান থেকে পালা। জম কোনোদিন ভুল জায়গায় আসে না। এই বলেই ঠাস 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 করে গুলি করে ওদের সবার দেহ থেকে আত্মাটাকে আলাদা করে দিয়ে সবার বুকে আমার টাইটেল এঁকে দিলাম। আর তারপর আমি বাইরে এসে বাইকে করে বাসায় এসে রুমে গিয়ে দেখি আতিক ফোন ঘাঁটছে এবং সে আমাকে দেখে বলল, কি রে, রাতের মিশন কি কমপ্লিট? কোনোদিন কি আনকমপ্লিট করেছি? না, করিসনি। তখনই আতিক আমায় বলল, নে এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়। তুইও তোর রুমে যা। তারপর আতিক ওর রুমে গেল আর আমিও তাই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। আর অতঃপর সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু রাস্তাঘাটে আজকে শুধু লোকের ভিড়, সবাই বলাবলি করছে দিন দিন খুনের আতঙ্ক বেড়ে গিয়েছে। আর আজকে নাকি কলেজের পেছনে কয়েকজনের রক্তাক্ত লাশ অবস্থায় পাওয়া গেছে এবং তারা কে বা কারা মেরেছে তাদের চেহারা দেখেনি, কিন্তু নাম শুনেছে। নামটা হলো এনকে নয়ন। কিন্তু কে এই এনকে নয়ন আর কেনই বা লোকদের মারছে? কিন্তু হ্যাঁ, এনকে নয়ন সাধারণ মানুষের না মেরে অপরাধী অন্যায়কারী লোকদের মারছে। তারপর আমি কলেজের গেটে দারোয়ানকে ছোট্ট করে একটা সালাম দিয়ে কলেজের ভেতরে প্রবেশ করি। চারদিকে একবার চোখ দুটো বুলিয়ে নিয়ে নিজের মতো করে ক্লাসের দিকে যাচ্ছি, কিন্তু হঠাৎ হোঁচট খেয়ে কিসের ওপর যেন পড়লাম। তাকিয়ে দেখি আমার নিচে একটা মেয়ে, কিন্তু মেয়েটাকে দেখা মাত্রই আমি অবাক, আর মেয়েটাও আমাকে দেখে অবাক। কারণ এই সেই মেয়ে যে আমাকে কলেজের প্রথম বর্ষের আমার কলম গুঁড়িয়ে দিয়েছিল। তারপর আমি মেয়েটার উপর থেকে উঠতেই মেয়েটা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, আবির, তুমি এখানে কি করছো? আমি তো এই কলেজে অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছি। ও, কিন্তু অনার্স 2য় বর্ষে ভর্তি হয়েছো মানে? আসলে আমি 2 বছর পড়াশোনা করিনি। কেন? তারপর মেয়েটার এমন কথা শুনে আমি একটা রহস্যময় হাসি দিয়ে বললাম, সেটা না হয় অজানা থাক, অন্য একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই, ক্লাসের সময় হয়ে এলো। ক্লাসে যাও। তারপর এই বলে আমিও ক্লাসের দিকে যাচ্ছি, কিন্তু তখন হঠাৎ করে 7টা গাড়ি কলেজের ভেতরে ঢুকলো আর কলেজের সকল ছাত্রী সহ শিক্ষকগণ কলেজের মাঠে ভিড় জমালো। তাই আমিও কলেজের মাঠে লোকের ভিড়ে দাঁড়িয়ে আছি। অতঃপর গাড়িগুলো থেকে অনেকগুলো লোক হাতে অস্ত্র নিয়ে কলেজের মাঠে পা রাখলো এবং তাদের মধ্যে একটা ব্ল্যাক গাড়ি থেকে একটা লোক বেরিয়ে আসলো। লোকটির নাম জীবন, এই এলাকার নামকরা মস্তান সে। তারপর জীবন গাড়ি থেকে বের হয়ে বলতে লাগলো, কোন আবিরের এত সাহস যে আমার ছোট ভাই আজিজের গায়ে হাত দেয়? এবার আমি জীবনের কথা শুনে বুঝতে পারলাম যে এরা আমাকে মারার জন্য এসেছে, আর তাই আমি ফোনটা বের করে
একটা নাম্বারে ফোন করলাম। তারপর ভিড়ের মাঝখানে যেতে লাগলাম, কিন্তু তখন আবারও জীবন বলতে লাগলো, কিরে আবির, কোথায় তুই? নাকি ভয় খেয়ে পালিয়ে গেলি? জীবনের এই কথা শুনে আমি ভিড়ের মাঝখান থেকে বললাম, সিংহ কখনো কুত্তার ডাকে ভয়ে পালিয়ে যায় না। তারপর আমি জীবনের কাছে গিয়ে এই কথাগুলো বলাতে কলেজের সকল শিক্ষার্থীরা অবাক, আর সবাই ভাবছে এই খ্যাতটা মনে হয় পাগল হয়ে গেছে। কেউ কি জেনে শুনে বাঘের মুখোমুখি হয়ে তার সামনে হুঙ্কার দিতে পারে? কিন্তু তারা হয়তো জানে না যে আমি বাঘের চেয়ে নিকৃষ্ট। তাহলে তুই আবির? তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস, তোকে তো আজকে সবার সামনে মরতে হবে। তারপর এই বলে জীবন হাতে একটা রামদা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, এবং তখনই হঠাৎ করেই হালকা বাতাস বইতে লাগলো, আর কলেজের ভেতরে বেশ কয়েকটি দামি দামি গাড়ি ঢুকলো। তাছাড়া সাথে মাথার উপর থেকে 3টা হেলিকপ্টার আস্তে আস্তে নেমে আসলো কলেজের মাঠে। তাই আমিও উচ্চস্বরে পৈশাসী হাসি দিয়ে যাচ্ছি। আর তখনই একটা হেলিকপ্টার থেকে আতিক নেমে আসলো। তাই আতিককে দেখেই জীবন বলতে লাগলো, আতিক ভাই, আপনি হঠাৎ এখানে? আপনি আমাকে ফোন করলেই তো আমি নিজে আপনার কাছে যেতাম। জীবন কলিজা যেখানে থাকে সেখানেই তো এই শরীরটাও থাকবে, তাই না? এর মানে কি ভাই? কিন্তু আমি এদিকে এখনও জোরে জোরে হাসছি, আর তাই আমার এরকম হাসি দেখে জীবন আমাকে বলল, ওই কুত্তার বাচ্চা, তুই কেন হাসছিস? তারপর জীবন আমাকে কুত্তার বাচ্চা বলাতে আতিক রেগে গিয়ে জীবনের গালে ঠাস 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 করে কয়েকটা থাপ্পড় মেরে দিল। আর তখন থাপ্পড় খেয়ে জীবন আতিককে বলল, ভাই, আপনি আমাকে মারলেন কেন? তুই একটু আগে যাকে কুত্তার বাচ্চা বলে গালি দিলি, সে ইচ্ছা করলে তোর 14 গোষ্ঠীকে মেরে মাটিতে পুঁতে দিতে পারে, এটা জানিস? কেন ভাই, উনি কে? ও হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং কে নয়ন। তারপর আতিকের এই কথা শোনার সাথে সাথে জীবনসহ ওখানে উপস্থিত থাকা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর তারপর জীবন দৌড়ে এসে আমার পায়ে পড়ে কান্না করতে করতে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে আপনি কে এন নয়নের ভাই। ও তাই নাকি? কিন্তু আজ এখানে আমি না হয়ে অন্য কেউ থাকলে হয়তো তাকে তোরা মেরে দিতি, তাই না? আসলে তা নয় ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। ক্ষমা? আমার কাছে কালো জগতের কোনো অপরাধীদের ক্ষমা নেই। আতিক, মিশনটা কমপ্লিট কর। তারপর আমি কমপ্লিট বলা মাত্রই জীবনের নিথর রক্তাক্ত দেহটা কলেজের মাঠে লুটিয়ে পড়ল। আর তারপর আমি আতিককে বললাম, আতিক, গো টু ব্যাক হোম। ওকে আবির। আতিক তার দলবল নিয়ে বাসায় চলে গেল। এইবার আমি কলেজের সবার দিকে একবার তাকালাম, কিন্তু হঠাৎ আমার চোখ আদিবার কাছে গেল। দেখলাম আদিবা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে আমি তার দিকে তাকাতেই সে মুখটা বাঁকিয়ে নিয়ে চলে যেতে লাগলো। তাই আমি দৌড়ে তার কাছে গিয়ে তার হাতটি টেনে ধরতেই সে বলে উঠল, আবির, তুমি আমার কাছে থেকেও এত বড় একটা কথা লুকাতে পারলে? আদিবা, আসলে আমি তোমাকে বলতেই চাইনি, কারণ এর পেছনে আমার বড় একটা কাজ আছে। কি এমন বড় কাজ যেটা আমাকেও বলা যায়নি শুনি? আচ্ছা চলো পার্কে যাই, সেখানে গিয়ে না হয় এসব আলোচনা করব। ওকে চলো। তারপর আমি আর আদিবা কলেজের বাইরে গিয়ে একটা রিক্সায় উঠে পার্কে যেতে লাগলাম। কিন্তু আজ দুজনেই নীরব আছি, কেউ কাউকে কোনো কথা বলছি না। হঠাৎ দুজনার মাঝে নীরবতার ইতি ঘটিয়ে আদিবা বলল, আবির, তুমি অন্ধকার জগতে কেন পা বাড়ালে? তারপর আদিবার কথা শুনে বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমার 2 বছর আগের সেই ঘটনাগুলো তাকে বললাম। আর কথাগুলো বলতে বলতে আমার নিজের অজান্তেই চোখ দুটো থেকে কয়েক ফোঁটা অশ্রু বের হয়ে গেল। তাছাড়া আমি লক্ষ্য করলাম আমার কথাগুলো শুনে আদিবা চোখ দুটো থেকে অশ্রু বের হচ্ছে। তবে আবারও দুজনার মাঝে নীরবতা নেমে এলো। তারপর আমরা আবারও পার্কে পৌঁছে রিক্সার ভাড়া মিটিয়ে পার্কের চারদিকে তাকিয়ে দেখি অনেক প্রেমিক প্রেমিকা একসাথে বসে গল্প করছে, আর সেটা আদিবাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নিশ্চয়ই আমার মতো খুনি ছেলে পছন্দ নয়?
এদিকে আমার এমন কথা শুনে আদিবা চুপ করে আছে, কি যেন একটা ভাবছে। আর তাই আমি আদিবাকে এরকম চুপ থাকা দেখে আবার বললাম, যদি আমাকে তোমার পছন্দ না হয় তবে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। তারপর আদিবা আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা আবির, নিঃশ্বাস ছাড়া কেউ কি বাঁচতে পারে? না, আমাদের জীবিত থাকতে হলে নিঃশ্বাসের প্রয়োজন। তুমি আমার নিঃশ্বাস আবির, আমাকে বেঁচে থাকতে হলে তোমাকে প্রয়োজন আমার। এই বলে আদিবা আমাকে জড়িয়ে ধরল। আদিবা আমাকে জড়িয়ে ধরাতে আশেপাশের লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে। আর তাই আমি বললাম, আদিবা কি করছো? আশেপাশের লোকেরা দেখছে তো। তাতে আমার কি? আমার জিনিস আমি ধরবো না কি ধরবো না, তাতে লোকেদের কি? কারোর কিছু নেই। এখন চলো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক খিদে পেয়েছে। চলো। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আদিবাকে তার বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় এসে দেখি আমার ল্যাপটপটা ভেঙে মাটিতে পড়ে আছে। আর আমার রুমের অবস্থা একেবারে খারাপ ও অগোছালো হয়ে আছে। মনে হচ্ছে রুমটিতে হয়তো ধস্তাধস্তি হয়েছে। তাই আমি আতিককে ডাক দিলাম, কিন্তু আমার ডাক শোনার তার কোনো ভ্রুক্ষেপ নেই। আবারও ডাক দিলাম, কিন্তু তবুও কোনো সাড়া শব্দ নেই। আর তাই ওর রুমে গিয়ে দেখি ও নেই। আর ওর বিছনায় আমার চোখ গেল, সেখানে একটা চিঠি পড়ে আছে। তাই আমি বিছনা থেকে চিঠিটা হাতে নিয়ে চিঠিটা পড়েই অবাক, কারণ চিঠিতে আর কে টাইটেল আঁকা রয়েছে। আর চিঠিটাতে লেখা আছে, ওই অফিসার আবির, ও সরি, তুই তো এখন আর অফিসার নেই, তুই তো KN নয়ন। আচ্ছা যাই হোক, তুই যদি তোর বন্ধুকে বাঁচাতে চাস তাহলে এই ঠিকানায় চলে আয়। হ্যাঁ, তুই শুধু একাই আসবি, কোনো চালাকি করার চেষ্টা করবি না। কিন্তু এখন আমি কি করব বুঝতে পারছি না। আর তখনই হঠাৎ একটা আইডিয়া মাথায় এলো। আমি তাড়াতাড়ি করে আমার ফোনটা বের করে আমার সমস্ত লোকেদের ওই ঠিকানায় যে সবাইকে আলাদা আলাদা ভাবে আড়ালে থাকতে বললাম, যেন কেউ কিছু বুঝতে না পারে। তারপর আমার পেটের মধ্যে একটা নকল সুইচ বোম বেঁধে আমার ব্ল্যাক শার্ট প্যান্ট ও রাইফেল 420টা নিয়ে চলে গেলাম আর্কের দেওয়া ঠিকানায়। আর তারপর আমি ওখানে গিয়ে দেখি 30-40 জনের মতো লোক রাইফেল হাতে নিয়ে চারপাশে দাঁড়িয়ে আছে। এবং আমার মাঝখানে চোখ যেতেই অবাক, কারণ সেখানে সাদিয়া আর আরকে দাঁড়িয়ে আছে। আর আতিককে ওরা বেঁধে রেখেছে। এদিকে আমি যেতেই আতিক আমাকে দেখেই বলতে লাগলো, আবির তুই কেন এখানে এসেছিস? যা, তুই এখান থেকে পালিয়ে যা। আতিক, তুই না সকালে বললি আমি তোর কলিজা, তাহলে তোর কলিজা তোর কাছে না থেকে অন্যখানে যেতে পারে বল? আবির, ওরা তোকে মেরে ফেলবে, তুই যা, পালিয়ে যা। তারপর আতিক এই কথা বলতেই আরকে বলতে লাগলো, ধুর, আর তোদের অভিনয় দেখতে ইচ্ছে করছে না। এবং এই সাদিয়া সুইটহার্ট, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবিরের ব্যাপারে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমি আর্কের কথা শুনে অবাক হয়ে বলতে লাগলাম, আমার ব্যাপারে সাদিয়া তোকে সব কিছু বলেছে মানে? আরে শোন, যেদিন আজিজের সাথে মারামারি করার পর যখন তুই আমাকে অনেকগুলো কটুকে কথা শুনিয়েছিলি, তখন আমি ওয়াদা করেছি যে তোকে আজকেই মেরে ফেলবো। আর তাই সন্ধ্যার পর আমি তোর রুমের কাছে গিয়ে তোকে গুলি করব। তখনই শুনতে পাই তুই নাকি আর কে খুন করবি বলে মাফিয়া হয়েছিস। তাই তোকে মারলাম না। আর না মারার কারণ হচ্ছে আমি গুলি করার পরই ধরে পড়ে যেতে পারি, তাই। তবে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তারপর সাদিয়ার কথা শুনে আমি জোরে জোরে হাসতে থাকি। আর তাই সাদিয়া আমার হাসি দেখে আবারও বলে উঠল, কি রে, মৃত্যুকে দেখে হাসি পাচ্ছে নাকি? না, তা না, তোরাও মরবি তাই হাসি পাচ্ছে। তাহলে কি? তাহলে আজকে এখানে আমি একা মরে যাব না, এটা ভেবেই হাসছি। তারপর আমার কথা শুনে আরকে অবাক, আর তাই ও একটু ভয় পেয়ে বলল, তুই একাই মরবি না মানে খুবই সোজা, আমার সাথে সাথে তোদেরকেও মরতে হবে। আমি এই বলে আমার ব্ল্যাক জ্যাকেটটা খুলে ফেলে আবার বললাম, এই দেখ সুইচ বোম,
সুইচ বোমে চাপ দিলেই সবাই এখানেই পগার পার। ওই তুই সুইচে চাপ দিস না প্লিজ, আমরা কথা দিচ্ছি, তুই যা বলবি আমরা তাই করব। ও তাই নাকি? তবে আতিকের বাঁধনগুলো খুলে দে। তারপর আমি এই কথা বলতেই সাদিয়া দৌড়ে গিয়ে আতিকের বাঁধন খুলে দিল। আর তাই আমি তাদের আবারও বললাম, ওই আর কে, এখন তোর লোকদের বল সব অস্ত্র ফেলে দিতে। তুই যা বলবি তাই করব। এই সবাই অস্ত্র ফেলে দে। আমার কথায় আর কে এবং ওর সব লোকেরাও অস্ত্র ফেলে দিল। আর তারা অস্ত্র ফেলে দেওয়ার সাথে সাথেই আমার লোকেরা আর্কের লোকেদের উপর গুলি চালিয়ে দেয়। আর তাই সাথে সাথে আর্কের সব লোকেদের নিথর দেহগুলো রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। তারপর আমি এবং আতিক মিলে সাদিয়া আর আরকেকে দড়ি দিয়ে বাঁধে আরকেকে বলতে লাগলাম, তুই আমার বাবা মা সহ অনেক নিরপরাধ লোকদের মেরে ফেলেছিস। তোকে আমি তো আজকে মেরেই ফেলবো, কিন্তু তার আগে এই সাদিয়াকে শেষ করব। কারণ ওর মতো মেয়ে থাকলে সমাজে কলঙ্কিত ও নারী জাতি অসম্মানিত থাকবে। তারপর আমি এই বলে ঠাস 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 করে গুলি করে সাদিয়ার বুকটা ঝাঁঝরা করে দিলাম। আর সাদিয়ার এমন মৃত্যু দেখে আর কে বলতে লাগলো, প্লিজ আবির, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। তারপর এই বলে যেই আর কে মারতে যাব, তখনই পেছন থেকে কে যেন বলতে লাগলো, আবির, ওকে এখানে মারলে হবে না। ওর জন্য আমি নিজের হাতে আমার মেয়ে সহ অনেক লোককে মেরেছি। ওকে নিকৃষ্টভাবে মারতে হবে। তাই তুমি ওই জানোয়ারটাকে আমাদের হাতে ছেড়ে দাও। তারপর আমি এই কথা শুনে পেছনে তাকিয়ে দেখি নেহার বাবা ও চাচা সহ আরও অনেক লোক আছে। আর তাই আমি তাদেরকে বললাম, নিন, আপনাদের হাতে এই কুত্তাটাকে ছেড়ে দিলাম, ওকে নিকৃষ্টভাবে মৃত্যু দিন। তারপর আমি এই কথা বলা মাত্রই আর্কের উপর সবাই ঝাঁপিয়ে পড়ল। আর তার বেশ কিছুক্ষণ পর সবাই মারা বাদ দিল, কারণ আর্কের মতো মানুষ নামের পশুটা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অতঃপর আমি আর আতিক আর্কের মুখে থুতু নিক্ষেপ করে বাসায় চলে এলাম। তারপর এইভাবে আমাদের বেশ কয়েকদিন কেটে গেল। আদিবা আর আমার বিয়ের ঠিক হয়েছে। আজকে আমাদের বিয়ে, আর তাই দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে গেল। আজকে আমাদের বাসর রাত। আমি ছাদে উঠে একটা সিগারেট ধরিয়ে টানছি আর আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে যায় মনে মনে বাবা মা আর নীলার কথা ভাবছি। আজকে যদি ওরা বেঁচে থাকতো তবে কতই না খুশি হতো। অতঃপর এসব ভাবতে ভাবতে আমার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল বেরিয়ে গড়িয়ে পড়ল। আর তারপর তখনই পেছন থেকে কে যেন আমার পিঠে হাত রাখলো। তাকিয়ে দেখি আতিক। আর আতিক আমাকে বলতে লাগলো, কি রে আবির, কান্না করছিস কেন? তারপর আমি আতিককে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্না করে বলতে লাগলাম, আতিক রে, আজ বাবা মা আর নীলার কথা খুবই মনে পড়ছে। ধুর পাগলা, এসব কথা মন থেকে মুছে ফেল। এখন রুমে যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। যা গিয়ে ঘুমিয়ে পড়, আর কালকে তোদের বাড়িতে চলে যাবি। না রে বন্ধু, আমি তোর সাথেই থাকবো। ওকে, থাকবি। এখন তুই রুমে যা। তারপর এই বলে দুজনে ছাদ থেকে নেমে আতিকর রুমে চলে গেল। আর আমি গিয়ে আমার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আদিবা, থুকু, এখন তো সে আমার বউ বিছনা থেকে নেমে এসে